এভরিওয়ান মেনশন দিয়ে দিও। এই দেখা যায়, সবাই আসুক ফেসবুকে, তারপর শুরু করতেছি। হ্যাঁ হুম কেন? আচ্ছা সমস্যা নেই, অল্প পড়ায় ছুটি দিয়ে দেবো না। আচ্ছা অল ওকে ভাই, সবাই একটু আসো। ক্যামেরায় আসলে চার্জ শেষ হয়ে গেছিল, সরি ভাইয়া। বসো বসো। এই কটটুক বুঝছিলা? দেখো পুরা জিনিসটা আবার একটু বুঝাই দিই তোমাদের, পুরা জিনিসটা আবার একটু বুঝাই দিই। মানে বুঝাচ্ছি হচ্ছে আদর্শ গ্যাস থেকে একটা বাস্তব গ্যাস কতটুক বিচ্যুতি হবে। এখন বিচ্যুতিটা কতটুক হবে তুমি কিভাবে পরিমাপ করবা, তাই না? দেখো পিভি বনাম পি গ্রাফ, ধরো প্রথমটা z=1 মানে কি আদর্শ গ্যাস, তাই না? আদর্শ গ্যাসের তো কোনো বিচ্যুতি হয় না। এখন আদর্শ আচরণ থেকে একটা বাস্তব গ্যাস কতটুক বিচ্যুতি ঘটায়, এটা আমরা কিভাবে পরিমাণ করব? ধরো যে গ্যাসের হাইড্রোজেন বন্ড আছে, যেমন অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসে কি হাইড্রোজেন বন্ধন সম্ভব? আর কোনো গ্যাসে কি হাইড্রোজেন বন্ধন সম্ভব? যেগুলো এক্সাম্পল দিছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন বন্ধন সম্ভব? তোমরা একটু বলো তো। হাইড্রোক্লোরিক অ্যাসিডে কিন্তু হাইড্রোজেন বন্ধন সম্ভব না। সো যে গ্যাসে হাইড্রোজেন বন্ধন সম্ভব তার বিচ্যুতি সবচেয়ে বেশি। ঠিক আছে, ডান ডান, ক্লিয়ার? যে গ্যাসে হাইড্রোজেন বন্ধন সম্ভব তার বিচ্যুতিটা কি ভাইয়া? সবচেয়ে বেশি, তার বিচ্যুতি সবচেয়ে বেশি। তারপরে বলছি যার আণবিক ভর বেশি। খেয়াল করো, ধরো এই কার্বন ডাইঅক্সাইড দিলাম আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড দিলাম, ধরো NO2 আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আমরা কত জানি? 44। নাইট্রোজেন ডাইঅক্সাইড কত? 14 আর 32 কত? 46, তাই না? সো এখন ধরো এটা 1 দিলাম, এটা 2 দিলাম, 1 নাম্বার গ্রাফে কারে দিবা আর 2 নাম্বার গ্রাফে কারে দিবা তোমরা বলো। ঠিক আছে, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি না? বলো, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি কিনা? বলো 1 নম্বরে কারে দিবা আর 2 নম্বরে কারে দিবা, তোমরা একটু কমেন্ট করো। বলো 1 নম্বরে কারে দিবা আর 2 নম্বরে কারে দিবা? কার্বন ডাইঅক্সাইড 44 আর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ঠিক আছে, NO2 হচ্ছে 46। আর কারে দিবা বলো? 2 এ কারে ঠাই দিবা আর 1 এ কারে ঠাই দিবা বলো সবাই। একটু জুম করো তো, ওদের কমেন্টগুলো দেখতে পারি না। দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেখো NO2 এর আণবিক ভর বেশি, দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি 46, ঠিক আছে, তাই তার বিচ্যুতিটা বেশি। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, তাই তার বিচ্যুতি কম। বুঝে গেছে? মুখস্থের কিছু নাই। তারপর দেখো আমি আরো 2টা গ্রাফ আঁকলাম, ধরো এখানে আরো 2টা গ্রাফ আঁকলাম। একটা আছে আমার অক্সিজেন, একটা আছে ধরো হচ্ছে আমার হচ্ছে ধরো হচ্ছে কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, একটা অক্সিজেন, একটা ধরা হচ্ছে আমার HCl। তো এই গ্রাফটায়, প্রথম গ্রাফটায় কারে দিব? HCl রে দিব না অক্সিজেন রে দিব? এই যে এই গ্রাফটায় কার্বন ডাইঅক্সাইডের পরে ঠিক জায়গাটায় কারে দিব বলো? HCl রে দিব না অক্সিজেন রে দিব বলো? কারে দিব? সবাই একটু কমেন্ট করো। এখানে কারে দিব? আর একটু জুম করো ব্রাদার। আর্কাইভে যেগুলো আছে সব শর্টের, ফুলেরও আছে, ফুল সিলেবাসেরই আছে এই চ্যাপ্টারের আর্কাইভে, আমার লেকচারটা। অবশ্যই HCl দিব, HCl আণবিক ভর বেশি, ঠিক আছে। তারপরে কারে দিব? অক্সিজেন রে দিব। বুঝতে পারছো কেস টুটা? তারপরে বলছি হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে খেলা। এখন হাইড্রোজেন আর হিলিয়ামে বলছি হচ্ছে একটু খেয়াল করো, হাইড্রোজেনের আণবিক ভর কম, তার বিচ্যুতি বেশি। হিলিয়ামের আণবিক ভর বেশি, তার বিচ্যুতি কম। হাইড্রোজেনের বিচ্যুতিটা বেশি, হিলিয়ামের বিচ্যুতিটা কম।
বুঝে গেছে? এখন হাইড্রোজেনের বিচ্যুতি বেশি কেন? কারণ তারা রিপালশন জোনে আছে। রিপালশন জোনের ক্ষেত্রে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি কম। বুঝে গেছে? দেখো, অ্যাট্রাকশন জোনের ক্ষেত্রে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। রিপালশন জোনে যার আণবিক ভর বেশি, ভালোভাবে বুঝো, তার বিচ্যুতি কম, মানে হাইড্রোজেনের বিচ্যুতিটা বেশি। তা আমি পুরাটা যদি বিচ্যুতির অর্ডার সাজাই, মানে পুরাটার বিচ্যুতির অর্ডার অর্ডার সবচেয়ে বেশি বিচ্যুতি কার? অ্যামোনিয়ার, তাই না? তারপরে বিচ্যুতি কার হয়েছে বলো তো? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপরে কার? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তোমার মনে প্রশ্ন জাগে না ভাই, অ্যামোনিয়ার আণবিক ভর তো কম? মনে প্রশ্ন জাগে কিনা? অ্যামোনিয়ার আণবিক ভর কত? দেখো 17। তারপরও তার বিচ্যুতি কেন বেশি হইলো? মাথায় ঢুকে কিছু? মাথায় ঢুকে ভাইয়া বলো? মাথায় কি ঢুকে কিছু? কারণ কি, হাইড্রোজেন বন্ড। যখনই তুমি দেখবা কারো ভিতরে হাইড্রোজেন বন্ড আছে তার বিচ্যুতি সবচেয়ে বেশি। বাংলাদেশের 90% গাইড বই, আমি আবারও বলতেছি, কোন বই? গাইড বই। 90% গাইড বই এটা ভুল দেওয়া আছে। তুমি গুহ স্যারের বইটা দেখবা ঠিক দেওয়া আছে, এবং আমাদের অনার্সের যতগুলো বই ছিল সেখানে ঠিক দেওয়া আছে। সো গাইড বইগুলোতে দেখবে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের পরে দিচ্ছে। সো গাইড বই কি বিলিভ করা যাবে অন্ধের মতো? গাইড বই অন্ধের মতো বিলিভ করা যাবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। রয়্যাল গাইড বলো, রয়্যাল গাইডে আমি দেখছি ভুল আছে। তারপর উদ্ভাসের 2-1টা বইয়ে ভুল আছে কিনা আমি জানি না, বাট হচ্ছে ইয়াতে তোমার হচ্ছে পাঞ্জেরি লেকচারেও ভুল আছে। সো রয়্যাল গাইডে আমি দেখছি এটা ভুল আছে। তোমরা অনেকেই রয়্যাল গাইড ফলো করো, সো এটা একটু সতর্ক থাইকো। সো অ্যামোনিয়ার বিচ্যুতিটা বেশি। তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তারপরে দেখো কি কাকে দিবা? HCl। তারপরে কারে দিবা? তারপরে হচ্ছে অক্সিজেন। তারপর হিসাবে অনেকে আবেগের বশে কি করে, দেখো, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। অর্থাৎ এখানে হাইড্রোজেন দিয়ে দেয়, ধরো এখানে কি করে, হিলিয়াম দেয়, তারপরে হাইড্রোজেন দেয়। অনেকে কি করে, হিলিয়াম দেয় দেন হাইড্রোজেন হয়। এটা কি হইছে? বলো, হিলিয়ামের বিচ্যুতিটা কি হাইড্রোজেন থেকে বেশি হইছে? হইছে আমাদের? বলো তো, হয় নাই কিন্তু। সো এই জিনিসটা কাটা, ঠিক আছে? তো তোমার কি করতে হবে, এখানে হাইড্রোজেন দেন হিলিয়াম। ক্লিয়ার? শেষ? এই এগুলো কি হয়ে গেল? দেখো এখানে কি হবে, হাইড্রোজেন দেন হিলিয়াম। ঠিক আছে? ওকে ওকে, ডান ডান। সো বিচ্যুতি, ঠিক আছে? বিচ্যুতি 100% ক্লিয়ার ভাইয়া? বলেন স্যার। প্র্যাকটিসের জন্য তো নিবাই, গাইড বই নিবা না এমন তো না, বাট সতর্ক থাকবা, সতর্ক থাকবা। আচ্ছা নাসিম, কি পোস্ট দিছো বলো? কে ডিক্লাইন করতেছে? ডিক্লাইন করার তো কোনো কারণ নাই। হাইড্রোজেন কেন বেশি? আর এটা তো দেখাইলামই, রিপালশন জোন। এই যে এতক্ষণ কারণ কারণ দেখাইলাম না, যার আণবিক ভর বেশি সে অ্যাট্রাকশন জোনের দিকে যায়। এখন এই দুইটাই তো রিপালশন জোনে আছে। এই সে যেহেতু অ্যাট্রাকশন জোনে যায়, তাই অলরেডি তার বিচ্যুতিটা বেশি হয়। বুঝতে পারছো? সো অ্যাট্রাকশন জোন, রিপালশন জোন আর বিচ্যুতি প্যাচ লাগায় না। পরীক্ষায় আসবে কোনটা বলো তো? পরীক্ষায় আসবে বিচ্যুতি। ঠিক আছে? পরীক্ষায় কোনটা আসবে বলো? স্যার বলো, পরীক্ষায় এই গ্রাফ আঁকবে, গ্রাফ আসবে আর বিচ্যুতি আসবে। বুঝে গেছে? ডান ডান, ক্লিয়ার? 100 ক্লিয়ার? এতক্ষণে আসে বিচ্যুতি কি, মানে আদর্শ আচরণ থেকে কে কতটা ডেভিয়েট করে। তা আদর্শ আচরণ থেকে কে সবচেয়ে বেশি ডেভিয়েট করে এখানে বলো? তোমার যদি বলে আদর্শ আচরণ থেকে কে সবচেয়ে বেশি ব্যতিক্রম দেখায় এখানে, এখানে যতগুলা গ্যাস আছে, কাকে বলবা তুমি? বলো তো, আদর্শ আচরণ থেকে কে সবচেয়ে বেশি ডেভিয়েট করে, কাকে বলবা তুমি? বলো। অ্যামোনিয়া সবচেয়ে বেশি বিচ্যুতি দেখায় কে? অ্যামোনিয়া। যার বিচ্যুতির পরিমাণ বেশি সে সবচেয়ে বেশি ডেভিয়েট করে। ওকে, ডান, ক্লিয়ার? অ্যামেগা বক্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলো, অ্যামেগা বক্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো এই ম্যাথটা আমরা করবো তাহলে। দুই মিনিট টাইম দিলাম, তুলে ফেলো।
কে ডিক্লাইন করছে ওর পোস্ট দেখো তো। তোলা ডান সবার? আদর্শ গ্যাসের ফর্মুলার কাজ হচ্ছে কাল্পনিকভাবে আমরা গ্যাসগুলোকে ধরে নিই। সো একটু খেয়াল করো, আদর্শ অবস্থায় স্ট্যান্ডার্ড অবস্থায় শুধু আদর্শ গ্যাসটা কাজ করে। সো এত প্যারা নিও না। তারপর আসো দেখো উদ্দীপকের কোন গ্যাসটি বাস্তব গ্যাসের মতো আচরণ করে। দুইটা গ্যাস আছে, এ গ্যাস আর বি গ্যাস। প্রদর্শন করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এ গ্যাস আর বি গ্যাস দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এ গ্যাসের মোল সংখ্যা দেওয়া আছে n = 0.25 মোল, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে। তারপর দেখো বি গ্যাসেরও মোল সংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে। এখন দেখো আমরা কি পড়ছিলাম, পিভি = z * nRT, তাই না? এখন z = আমরা কি পড়ছি, PV/nRT, মনে পড়ে? z = PV/nRT। এখন z যদি 1 হয় তাহলে আদর্শ গ্যাস, আর z যদি 1 এর বড় বা ছোট হয় তাহলে আমরা কি বলবো, বাস্তব গ্যাস। তো z = PV/nRT এ গ্যাসের জন্য আমরা দেখি, এ গ্যাসের জন্য আমরা একটু ক্যালকুলেশন করি। চাপ কত, 24.63, আয়তন কত, 1 লিটার, n কত, 0.25 মোল, আর কত, 0.0821। কেন 0.0821 বসাইছি, দেখো চাপ এটিএম, আয়তন লিটারে আছে, তাই লিটার এটিএম এককে বসাইছি। তাপমাত্রা কত, 1200 কেলভিন, সব সুন্দরভাবে দেওয়া আছে। তো জেড এর ভ্যালু কত আসে স্যার, দেখো তো, 24.63 ডিভাইডেড বাই 0.25 ইন্টু 0.0821 ইন্টু 1200, তাহলে কত আসে স্যার, 1 আসে। তাহলে দেখো জেড এর ভ্যালু 1 আসছে, তাহলে এ গ্যাস আদর্শ আচরণ করে। তো বি গ্যাসটাও আমরা একটু দেখি, দুইটা গ্যাসও তো করতে পারে। তো জেড = PV/nRT, ঠিক আছে। সো একটু খেয়াল করো, চাপ পি কত বি গ্যাসের ক্ষেত্রে, পি হচ্ছে 50 atm, আয়তন কত, 0.35 লিটার, এন কত, 0.1 মোল, আর কত, 0.0821, তাপমাত্রা কত, 300 কেলভিন। সো এইগুলো ডেটাগুলো বসাই, 50 ইন্টু 0.35 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.0821 ইন্টু 300, তাহলে কত আসে, 7.1। 7.1, দেখো 1 এর থেকে বড় কিনা, অবশ্যই বড়, 50.35 0.1, ঠিক আছে, 0.0821 300, 7.1 আসে। সো অ্যান্সার কি হবে বলো তো, ঠিক আছে। এইখানে কি z > 1 আর এখানে z = 1, তাহলে এ গ্যাসটা আদর্শ আচরণ করে। তাহলে কোন গ্যাস আদর্শ আচরণ করে, এ গ্যাস আদর্শ আচরণ করে। বুঝে গেছে? সো যারা বলো সিকিউ করান ভাই, আমি তো সিকিউ করাই দিই ভাই, সমস্যা নেই। বুঝছো সবাই? দেখো বাস্তব গ্যাসের মতো আচরণ করে কোনটা, হ্যাঁ, তাহলে বি গ্যাস বাস্তব আচরণ করে। সো বি গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে। তো প্রশ্ন চাইছে বাস্তব গ্যাসের মতো আচরণ করে কোনটা, ডান, তাহলে উত্তর হবে বি গ্যাস। ডান, বাস্তব গ্যাসের মতো আচরণ করে কে, বি গ্যাস। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাইয়া? বুঝছো, সহজ ম্যাথ ছিল না ভাইয়া? একের চেয়ে একটু বেশি আসলেও ওইটা বাস্তব গ্যাস, একের থেকে বড় বা ছোট সমস্যা নেই। তারপর দেখো এটা আরেকটা ম্যাথ, চমৎকার ম্যাথ, 2 মিনিট সময় দিই, তুলে নাও। শুধু বি নাম্বার প্রশ্নটা তৈল, তাইলেই হইস। বি নাম্বার প্রশ্নটা আর ফিগারটা তৈল, বি নাম্বার প্রশ্ন আর ফিগারটা তৈল।
হ্যাঁ, বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে, আদর্শ গ্যাস বাস্তবের মতো আচরণ করে, ওইটা নিয়ে একটু পরে আলোচনা করব। ঠিক আছে? তুষার হালদার 14 মিনিট হইলো কেমনে? পার্ট 2 করতেছি আমরা ভাইয়া। ঘড়ির টাইম ঠিক করো নাই? না, বুয়েট প্রিলির প্রশ্ন পাবলিশ করে না, বাট ইনশাল্লাহ আমরা জোগাড় করে ফেলবো স্টুডেন্টদের থেকে। ভাই বৃষ্টি হচ্ছে, রিয়েলি? আমার এলাকায় কোনো বৃষ্টি নাই, মিরপুরে কোনো বৃষ্টি নেই, মিরপুরে কোনো বৃষ্টি নেই। তোলা ডান। তুষার হালদার বরিশাল ইনশাল্লাহ হবে, এখনো প্রসেসে আছে। দেখো এখানে কি বলছে, উদ্দীপকের আদর্শ গ্যাসের আচরণ থেকে এ ও বি গ্যাসের বিচ্যুতির প্রকৃতি, বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আদর্শ আচরণ তো এইটা, এ গ্যাস এইটা, বি গ্যাস এইটা, এদের বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো কিভাবে বিশ্লেষণ করব? দেখো এদের কি কি ডাটা দেওয়া আছে, পিভি এর মান দেওয়া আছে। দেখো এটা তো বি গ্যাস, বি গ্যাসের পিভি এর মান দেওয়া আছে। তারপর দেখো আদর্শ গ্যাসের পিভি এর মান দেওয়া আছে, আদর্শ গ্যাসের। ঠিক আছে, এটা কি আদর্শ গ্যাসের আইডিয়াল। তারপর দেখো এটা কি এ গ্যাসের পিভি এর মান দেওয়া আছে 18। ঠিক আছে, তিনটা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা দেখব এরা কতটুকু বিচ্যুতি ঘটায়, বিচ্যুতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। সো বিচ্যুতির প্রকৃতি মানে কতটুকু বিচ্যুতির পরিমাণটা আমরা যদি দেখি, তাইলে আসো দেখি। আমরা এ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি, এ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু আমরা কি জানি, পিভি বাই আরটি, পিভি বাই এনআরটি। ধরো 1 মোল ধরে নেই, যেহেতু মোল সংখ্যা দেওয়া নাই, তো পিভি বাই আরটি ধরি 1 মোল গ্যাস। হ্যাঁ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তো জেড এর ভ্যালু 1। ঠিক আছে, আমরা জানি। সো এটা এ গ্যাসের জন্য দেখতেছি, এ গ্যাসের জন্য জেড এর ভ্যালু কত আসে দেখো, পিভি বাই আরটি যদি করি আমরা, এ গ্যাসের জন্য পিভি এর মান 18, আর আর কত 0.0821, আর তাপমাত্রা কত বলো তো, এটা কত তাপমাত্রায় হচ্ছে? 0°C তাপমাত্রায়, ভালোভাবে বুঝছো। এবং প্রতি মোল এখানে বলে দিচ্ছে মোল সংখ্যা 1 মোল। ঠিক আছে, এন এর ভ্যালু 1। তাহলে আমরা এখানে 1 ইন্টু তাপমাত্রা কত 0°C মানে 273। তাহলে এ গ্যাসের জন্য জেড দেখি, সেম ভাবে বি গ্যাসের জন্য আমরা জেড দেখি, পিভি বাই এনআরটি। ভালোভাবে বুঝো, পিভি কত, বি গ্যাসের জন্য পিভি এর ভ্যালু 26, এন 1.0821 ইন্টু 273। আর আইডিয়ালের জন্য জেডটা দেখি, আইডিয়ালের জন্য জেড পিভি বাই এনআরটি। পিভি কত 22.386। এটা তো 26 হবে, 26 দিয়ে দিই, 26 ধরে কইলো 1 ইন্টু 0.0821 ইন্টু 273। তো আমরা যদি দেখি কত আসে তিনটা ডেটা, এটা আসবে 0.8 বি গ্যাসের জন্য, 1.16, 22.386। হ্যাঁ,
0.99 0.99 মানে কি অলমোস্ট 1, ঠিক আছে। তো আদর্শ গ্যাসের জন্য জেড এর মান 1। তারপর দেখো বি গ্যাস, জেড এর মান কি, দেখো বি গ্যাসের জন্য জেড গ্রেটার দেন 1। তো জেড গ্রেটার দেন 1 মানে কি, দেখো রিপালশন অঞ্চল, দেখো জেড 1 থেকে বড়, আমরা দেখছি না বিকর্ষণ হয়েছে। আর জেড লেস দেন 1, দেখো জেড লেস দেন 1 মানে কি অ্যাট্রাকশন অঞ্চল, বুঝতে পারছো। দেখো জেড লেস দেন 1, মিলছে সব কিছু, মিলছে। ক্লিয়ার সবাই? এসআই এককে কেন মিলবে, এখানে তো চাপটা এটিএম এ দেওয়া আছে, তোমার কি চাপ প্যাসকেলে আছে বাবা? চাপটা তুমি যদি এখন প্যাসকেলে নিতে চাও তাহলে তোমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আয়তন, এই পিভি এর ভ্যালুগুলো দেওয়া আছে, লিটার এককে দেওয়া আছে, বুঝে গেছে। তো এসআই এককে মিলবে না তো। ক্লিয়ার সবাই? পিভি এর মানটা, ভি এর মান কত, আরে ভি এর মান নাই তো, এখানে তো পিভি এর মান দেওয়া আছে, তিনটা জিনিসই কি পিভি এর মান, পিভি এর মান একসাথে দেওয়া আছে। দেখো বুঝছো কিনা, বুঝছো ভাইয়া? ডান। এখন আসলে এই ধরনের আরো ম্যাথ করব, তো আমি আরেকটা কনসেপ্ট বুঝিয়ে দিই তোমাদেরকে। কনসেপ্টটা হচ্ছে, তোমরা তো দেখছো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আদর্শ গ্যাস কি পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস তো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মাইনে চলে, বাট বাস্তব গ্যাস কি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মাইনে চলে? বলেন স্যার, বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে? চলে না। এন্ড বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা কি হবে তাইলে? প্রশ্ন জাগে না ভাই? বাস্তব গ্যাস যেহেতু পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মাইনা চলে না, তাহলে বাস্তব গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ কি হবে? প্রশ্ন জাগে কিনা বলেন তো, প্রশ্ন জাগে কিনা? অবশ্যই প্রশ্ন জাগে। সো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের জন্য একটা সমীকরণ বের করছে, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। কি বলা হয় বাবা? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভালোভাবে বুঝো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। দেখো ইকুয়েশনটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, পরে লিখো পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। পিভি ইকুয়াল টু এন আর টি হয়েছে না, এখানে তারা ভ্যান ডার ওয়ালস কি করছে, চাপকে সংশোধন করছে, চাপকে কি করছে, সংশোধন করছে। চাপের সাথে কি করছে, এক্সট্রা চাপ বাড়াইছে, আয়তন থেকে কিছু পরিমাণ আয়তন সে কি করছে, বাদ দিছে। ঠিক আছে, ঠিক আছে, একটু খেয়াল করো। পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। তাহলে সে দুইটা জিনিস সংশোধন করছে। কয়টা জিনিস সংশোধন করছে স্যার বলেন তো? কয়টা জিনিস সংশোধন করছে? দুইটা জিনিস, একটা কি চাপ সংশোধন করছে, আরেকটা হচ্ছে সে আয়তন সংশোধন করছে। সো শুরুতে চলো আয়তন সংশোধনটা বুঝাই। আচ্ছা দেখো, আয়তন সংশোধনে একটু ভালোভাবে বুঝো। বিজ্ঞানীরা কি বলছিল, গ্যাসের নিজস্ব কোনো আয়তন নাই, তাই না? আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিজ্ঞানীরা কি বলছিল, আদর্শ গ্যাসের নিজস্ব কোনো আয়তন নাই, এটা বলছিল কিনা বলেন তো, বলছিল কিনা? বাট এটা কি সত্য না মিথ্যা? বিজ্ঞানীরা বলছিল পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য, বাট এই নগণ্য আয়তনরে তারা গণাই ধরে নাই। বাট বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে না না না, এ তো হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে গ্যাস অনু কণাগুলাকে আপনি হেলায় ফেলায় ছেড়ে দিতে পারেন না। নগণ্য হয়েছে তো কি হয়েছে, নগণ্য হয়েছে তো কি হয়েছে। ঠিক আছে, ধরো এই পাত্রের আয়তনটাকেই তারা ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ইউজ করতো না, এই ভিটা আমরা যখন ম্যাথও করছি পাত্রের আয়তন ধরছি না বলো তো? পাত্রের আয়তন ধরছিলাম কিনা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যখন এই ম্যাথগুলা করছিলাম? কোনটা ধরে করছিলাম? পাত্রের আয়তন ধরে করছিলাম না? এখন দেখো, এখন বিজ্ঞানী এই ভিটা হচ্ছে পাত্রের আয়তন, ভালোভাবে বুঝো, পাত্রের আয়তন। সো বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে কি, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে স্যার এখানে পাত্রের আয়তন ধরলে হবে না, পাত্রের আয়তন যদি ধরতেই হয় গ্যাসের আয়তন, তাহলে আপনি এই গ্যাস অণুসমূহের আয়তনটা বাদ দিবেন, তাহলে আপনি গ্যাস অণুসমূহের আয়তনটা পাত্রের আয়তন থেকে বাদ দিতে হবে। কারণ বিজ্ঞানীরা কি লজিক দেখাইছিল তোমাদের বলি আমি, বিজ্ঞানীরা লজিকটা দেখাইছিল হচ্ছে, ভালোভাবে বুঝো, যে একটা গ্যাস কণা পুরা পাত্র জুড়েই ছুটতে পারে। বলছে কি একটা গ্যাস কণা, একটা গ্যাসের কণা পুরা পাত্র জুড়েই ছুটতে পারে,
তাই পাত্রের আয়তনটাই গ্যাসের আয়তন। এখন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে আমি সবগুলা গ্যাসের কণাকে এক কোণায় নিয়ে আসলাম, তারপরে আমি একটা গ্যাস কণাকে ছেড়ে দিলাম, একটু বড় করে আঁকছি। এখন এই গ্যাস কণা কি পুরা পাত্র জুড়ে দৌড়াইতে পারবে? দেখো স্যারের লজিক কি, সিগমা রুল। দেখো পুরা পাত্র জুড়ে দৌড়াইতে পারবে? এইখানে দৌড়াইলো, এইখানে দৌড়াইলো, এইখানে দৌড়াইলো, এই কোনায় এই সাথে আর যাইতে পারে না। এইটুকু আয়তন কি এই গ্যাস কণা ইউজ করতে পারতেছে? বলো তো, এইটুকু আয়তন কি এই গ্যাস কণা ইউজ করতে পারতেছে? এই পিঙ্কিশ পিঙ্কিশ, ঠিক আছে, পিঙ্কিশ পিঙ্কিশ গ্যাসটা কিন্তু এই কোনার আয়তন ইউজ করতে পারতেছে না। তো তখন ভ্যান ডার ওয়ালস বলছে জনাব, যেহেতু আপনি পাত্রের আয়তনই ধরবেন, কোনো সমস্যা নাই, আপনি পাত্রের আয়তনই ধরেন, কিন্তু এই পাত্রের আয়তন থেকে এই গ্যাস কণাগুলো যে আয়তন দখল করে সেটা বাদ দেন। বুঝে গেছে? এটারই কি বলে? আয়তন সংশোধন। তো তখন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে তাহলে কর্তৃক বাদ দিবেন। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে তাহলে কর্তৃক বাদ দিবেন, সেটাও লিখে নেন। পাত্রের আয়তন যদি ভি হয়, ঠিক আছে, প্রত্যেকটা গ্যাস কণার আয়তন যদি বি হয়, ছোট হাতের বি, মানে প্রত্যেকটা গ্যাস কণার আয়তন কি? ছোট হাতের বি। এখন কয়টা গ্যাস কণা আছে তুমি জানো? গয়না কুলাইতে পারবা? কয়টা গ্যাস কণা আছে তুমি জানো? ইয়েস অর নট? ধরো এক একটা গ্যাস কণার আয়তন বি, কয়টা গ্যাস কণা আছে তুমি তো জানো না, জানো কি না? জানো? জানি না। তো আমি ধরে নিলাম এন সংখ্যক গ্যাস কণা আছে। কি আছে? এন সংখ্যক গ্যাস কণা আছে। তাহলে এই কণাগুলোর আয়তন কি হবে? এন বি। এই গ্যাস কণাগুলোর আয়তন কি হবে? এন বি হবে। তাহলে আমি কি করব স্যার? ঠিক আছে, আমি কি করব? এই পুরা পাত্রের আয়তন থেকে এন বি পরিমাণ আয়তন বাদ দেন, তাইলেই আমি বলবো এটা বাস্তব গ্যাসের সমীকরণের আয়তন। বুঝে গেছে? বুঝে গেছে ভি মাইনাস এন বি কেন হইল? ভি মাইনাস এন বি কেন হইল? বুঝলে সবাই ওয়ান বলেন। মাশাল্লাহ, সহজ ব্যাখ্যা। আমি আবারও বলতেছি, ঠিক আছে, ঠিক আছে, আমরা আবারও বলি। তো গ্যাস কণা সমূহের আয়তন একটু ভালোভাবে বুঝো, গ্যাস কণা সমূহের আয়তনকেই পাত্রের আয়তন ধরা হইতো, কারণ গ্যাস কণা সমূহের আয়তনগুলোকে নগণ্য ধরা হইতো। তো তখন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বলছে আপনি যেহেতু পাত্রের আয়তনে ধরবেন, কোনো সমস্যা নাই, আপনি গ্যাস কণাগুলোর আয়তন পাত্রের আয়তন থেকে বাদ দেন, তাইলেই আপনার পাত্রের আয়তনটাকে আমি সঠিক মাইনা দিব। তো গ্যাস কণাগুলোর আয়তন কত? প্রত্যেকটা গ্যাসের আয়তন বি, আমরা জানি এন সংখ্যক গ্যাস আছে, এন বিটা আমি বাদ দিব, ঠিক আছে। তা আয়তন সংশোধন ভি মাইনাস এন বি তো বুঝে গেছি, ভি মাইনাস এন বি তো বুঝে গেছি, ঠিক আছে। এই মাহি বাবা একটু থাম না, ঠিক আছে, কোন দিন লেকচার শিট আপলোড দেই না, মুখের ভিতরে ফোলাটা ফেনা তুইলা ফেলছে, ভাই লেকচার শিট আপলোড দিয়েন, লেকচার শিট আপলোড দিয়েন, লেকচার শিট আপলোড দিয়েন, ঠিক আছে। তানভীর তানু, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা বুঝি নাই, এটা আমি বুঝাইছি এখনো, ঠিক আছে, আমি বুঝাইছি তানভীর, এখনো বুঝাইছি পি প্লাস এন, চাপের সংশোধনটাকে আমি এখনো বুঝাইছি। ওয়েট করো না বাবা, ওয়েট করো, বুঝাবো, সবই বুঝাবো, টেনশন করিও না, টেনশন নেহিলে নেকারে বাবা। তো এখন আসেন আমি চাপ সংশোধন পড়াবো। আমার সূত্র কি? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, বিজ্ঞানীরা কি বলছিল দেখো, বলছিল হচ্ছে গ্যাস কণা সমূহের মধ্যে নিজেদের ভিতরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, বলছিল কিনা? কি বলছিল? গ্যাস কণা সমূহের ভিতরে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে, অবশ্যই নিজেদের ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ নাই, বাট বাট ঠিক আছে, বাট ভালোভাবে বুঝো, ভালোভাবে বুঝো, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ আছে কিনা? ঠিক আছে, অবশ্যই আছে। তাহলে বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে কি হয়? সংঘর্ষ হয়, নিজেদের ভিতরে একটা সংঘর্ষ হয়, তাই না? নিজেদের ভিতরে একটা সংঘর্ষ হয়, নিজেদের ভিতরে কি হয়? একটা সংঘর্ষ হয়। এই নিজেদের ভিতরে সংঘর্ষের ফলে কি হয়? একটা চাপ তৈরি হয়। আবার গ্যাস অণুগুলা অবিরত পাত্রের গায়ে কি করতেছে? ধাক্কা দিচ্ছে। গ্যাস কণাগুলা অবিরত পাত্রের গায়ে কি করতেছে?
ধাক্কা দিতেছে, গ্যাস কণাগুলা অবিরত পাত্রের গায়ে কি করতেছে, ধাক্কা দিতেছে। ঠিক আছে, পাত্রের গায়ে কি করতেছে, ধাক্কা দিতেছে। এখন 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 ভালোভাবে বুঝছো। তাহলে এইখানে যে আমরা সংঘর্ষ কয় ধরনের হচ্ছে বলো তো তোমরা সবাই? সংঘর্ষ কয় ধরনের হচ্ছে? সংঘর্ষ কয় ধরনের হচ্ছে বাবা বলো? সংঘর্ষ হইতেছে দুই ধরনের। সংঘর্ষ হইতেছে দুই ধরনের। ঠিক আছে, আচ্ছা পি স্কয়ার হবে না রে বাবা, পি হবে শুধু পি। ঠিক আছে, সংঘর্ষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নিজেদের ভিতরে সংঘর্ষ, আর একটা হচ্ছে পাত্রের দেয়ালের গায়ে সংঘর্ষ। আচ্ছা তোমরা ফিজিক্স পড়ছো তো, দেখো এই যে এই গ্যাস কণা চারদিকে থেকে এর সাথে সংঘর্ষ হচ্ছে, তো এর লব্ধি চাপটা কি হবে? একটা কণার উপর যখন চারদিক থেকে বল প্রয়োগ করা হয়, লব্ধিটা কি হয়ে যায় বলো তো? লব্ধিটা কি হয়ে যায়? জেড ই আরও বিউটিফুল জিরো হয়ে যায় না? ঠিক আছে, জেড ই আরও একটা বিউটিফুল শূন্য হয় কিনা রে বাবা বলো? শূন্য হয় কিনা? ইয়েস অর নট? অবশ্যই শূন্য হয়ে যায়। তাহলে নিজেদের ভিতরে সংঘর্ষ নিয়ে আমার মাতামাতি নাই, নিজেদের ভিতরে সংঘর্ষ নিয়ে আমার মাতামাতি নাই, ভালোভাবে বুঝো। তো তখন সে বলছে এই সংঘর্ষটা শুধু পাত্রের দেয়ালের গায়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষটা কি হয়? পাত্রের দেয়ালের গায়ে সংঘর্ষ হয়। ভালোভাবে বুঝো, সংঘর্ষটা কি হয়? সংঘর্ষ না ধংঘর্ষ বলো? ভালোভাবে বুঝো, সংঘর্ষটা শুধুমাত্র পাত্রের দেয়ালের গায়ে। এখন কথা হচ্ছে এই পাত্রের দেয়ালের গায়ে সে বলছে, পাত্রের দেয়ালের গায়ে ভালোভাবে বুঝো, পাত্রের দেয়ালের গায়ে যে চাপটা প্রয়োগ করা হয়, ঠিক আছে, বা সংঘর্ষটা হয় সেটাকেই কি চাপ। পাত্রের দেয়ালের গায়ে যে চাপটা প্রয়োগ করা হয় সেটাকেই কি কি বলা হয়? চাপ বলা হয়। পিভি ইকুয়াল টু এনআরটি। এখন কথা হচ্ছে ভালোভাবে বুঝো, এই যে যে গ্যাসটা চাপ দিচ্ছে, এই যে গ্যাসটা চাপ দিচ্ছে, ওর কি আর কোনো গ্যাসের সাথে কি আকর্ষণ নাই নাকি বলো তো? ও যখন বাস্তব গ্যাস হিসেবে কাজ করবে, ওর সাথে তো আরো অন্য গ্যাসগুলোর সাথে আকর্ষণ আছে, আছে না? তো এখন দেখো, ও এখন যে পরিমাণ চাপটা পাত্রের দেয়ালের গায়ে দিচ্ছে, বাস্তব গ্যাস হইলে সে কি বেশি চাপ দিবে না কম চাপ দিবে বলো? একটা আদর্শ গ্যাস পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ দেয়, ভালোভাবে বুঝো, আদর্শ গ্যাস পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ দেয়, ঠিক আছে, সে যখন বাস্তব গ্যাস হিসেবে আচরণ করবে, সে যখন বাস্তব গ্যাস হিসেবে আচরণ করবে, বেশি চাপ দিবে না কম চাপ দিবে? এটা কানের নিচে দেওয়া দরকার তোমাকে, ঠিক আছে? বেশি কেন দিবে রে? বুদ্ধি শুদ্ধি হয় নাই তোমাকে? হ্যাঁ, ধরো এই যে আমি তোমার সাকিব ভাই, ঠিক আছে, এখানে একটা ডাকাত আছে, ওরে আমি একটা ঘুষি দিয়ে নাকটা ফাড়ায় ফেলবো। এখন তোমরা যদি হচ্ছে পিছন থেকে, পিছন থেকে, ঠিক আছে, পিছন থেকে আমারে 2-4 জন ধইরা রাখো, আমি একা থাকলে যে জোরে ঘুষি মারবো, তোমরা যদি আমারে ধইরা রাখো, আমি কি সেই পরিমাণ জোরে ঘুষি মারতে পারবো বলেন? ধরো তোমরা আমারে বাধা দিয়ে ধরে রাখলে, ভাই মাইরেন না মইরা যাবে, ঠিক আছে, কারণ একটা ঘুষি খাইলে তো অবস্থা খারাপ, ঠিক আছে, তোমরা কইতেছো ভাই মাইরেন না মইরা যাবে, তো তোমরা আমারে ধরে রাখছো। বাট না, আমি হচ্ছে প্রথমে তো একটা ঘুষি দিছি, তোমরা ধরার পরে একটা ঘুষি দিছি, দুইটা ঘুষির ভিতরে